ওনারা ভিতরে এসে বাসাটা চারিদিকে দেখতে থাকলো। ওনাদের কাছে বাসাটা একদম সিম্পল টাইপের, দেখেই অবাক হয়ে গেল। যে মেয়ে আলিশান বাসায় থাকতে অভ্যস্ত, সে মেয়ে এখানে এই বাসায় কিভাবে আছে? দুজনেই অবাক হয়ে লামিয়ার দিকে তাকালো। লামিয়া বুঝতে পেরে একটা মুচকে হাসি দিল। সাদিয়া আর আমু সোফায় বসে পড়ল। লামিয়া পাশের সোফায় বসে গেল। মাথাটা নিচু করে মনে মনে ভেবে চলেছে, আম্মু কিভাবে ঠিকানা পেল? আচমকা এখানে এভাবে চলে আসবে ভাবতেই পারিনি। এখন কি হবে? আর যদি জানতে পারে আমি একটা ছেলের সাথে এখানে একই বাসায় থাকি, তাহলে আমাকে তো মেরেই ফেলবে। কি করি এখন? কি বিপদে পড়লাম। আমু লামিয়াকে ডেকে বলল, লামিয়া, হুম। এখানে কার কাছে আসিস তুই? বাসায় তো কাউকেই দেখছি না। আম্মু কার কাছে থাকবো আবার? বাসায় আমি একাই থাকি। কে থাকবে আবার? লামিয়া, আমি তোর মা, তুই আমার মেয়ে। তোর চোখ মুখ দেখে বুঝতে পারছি তুই মিথ্যা বলছিস। সত্যি করে বল বলছি। আম্মু। ন্যাকামি না করে বল বলছি। সাদিয়া, ওকে বলতে বল, নাহলে আজকে আমার হাতে মার খাবে বললাম। আম্মু একটু শান্ত হও। লামিয়া বোন আমার, পুরোটা বল তো আমাদের। তুই এখানে কার সঙ্গে কিভাবে কি সবটা আমাদের বল। দেখেছিস যে তোকে নিয়ে বাসার সবাই কত চিন্তায় আছে। আপু, আমি বললে তোমরা রাগ করবে না তো? না, করব না, আমি আছি তো। বল আমাদের কি ঘটনা। আসলে আমি আসলে কি? আব্বু আমাদের কিছু বলেনি, বললো আমাদের নিজে গিয়েই দেখতে। এবার বুঝতে পারছি। আব্বু তাহলে ঠিকানা দিচ্ছে। আমি মানা করেছিলাম আমাকে না খুঁজতে। আব্বু তো আমার কোনো কথাই শুনলো না। চুপ, আর একটাও কথা বলবি না। আমাদের টেনশনে রেখে উনি এখানে মজা করছে, মেরে তক্তা বানিয়ে ফেলবো। আহা আম্মু থামো না। বোন আমায় বল তো আগে। আমি এখানে রাফির সঙ্গে থাকি। কথাটা শুনে সাদিয়া আর আমু দুজনেই লাফিয়ে উঠল, যেন বড় কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেল। লামিয়া চোখের থেকে একটা আঙুল সরিয়ে দেখলো দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো রে বাবা? দুজনেই মনে হয় কথাটা শুনে পুতুল হয়ে গেছে। এদিকে রাফি টিউশনি শেষ করে রিকশায় উঠে গেছে। বাসায় আসতে ইচ্ছে করছিল না, একেবারে এখান থেকে পরে টিউশনিটাই চলে যেতে পারলে ভালো হতো। রিধি তো বাসাতেই আছে মনে হয়, কিন্তু টাইম তো দেরিতে, এত আগে গিয়েও কি হবে? বাসায় যাই, একটু ফ্রেশ হয়ে দ্রুত বেরিয়ে পড়া যাবে। লামিয়ার মুখোমুখি হতে কেমন লাগছে যেন। শুধু শুধু এভাবে ঘটনাটা ঘটে গেল যে একদম দোষী হয়ে গেলাম। হায় রে আমার জীবনটা! লামিয়া আসার পর কেমন ভেজালে পড়ছি শুধু। মেয়েটা আসলেই একটা বিপদের দরজা। একের পর এক কাহিনী লেগেই আছে। যাই, আগে বাসায় তো যাই। লামিয়ার আম্মু বিস্ময় ভরা কণ্ঠে বলল, লামিয়া, কার কথা বললি? রাফি আম্মু। রাফি মানে ছেলে? হ্যাঁ, তোমরা এমন ভাব করছো কেন? এভাবে কেন তাকিয়ে আছো? লামিয়া, তোর মাথা ঠিক আছে তো? তুই একটা ছেলের সাথে এখানে একই বাসায় থাকছিস? আম্মু, ছেলেটা অনেক ভালো, তেমন কোনো চিন্তার ব্যাপার নেই। লামিয়া, এটা অবশ্যই চিন্তার ব্যাপার। তুই কি শুরু করেছিস এগুলো? তুই আমাদের সবার আদরের, তাই বলে এসব কি করছিস তুই? তুই ভেবেছিস মিডিয়া এসব খবর পেলে কি হবে? কি আর হবে, বেশি হলে বিয়ে করে নেব। কথাটা বলতেই ঠাস আম্মু লামিয়াকে একটা থাপ্পড় মেরে দিল। সাদিয়া চমকে উঠল। এই প্রথম আম্মু লামিয়ার গায়ে হাত তুলল। লামিয়া নিজেও অবাক, ভাবতেই পারছে না যে আম্মু আমাকে মারছে। লামিয়া গালে হাত দিয়ে আম্মুর দিকে তাকিয়ে আছে, চোখে পানি টলটল করছে। সাদিয়া বলল, আম্মু কি করছো? শান্ত হও। স্যার, আমাকে মেয়েকে আদর দিয়ে দিয়ে বাদর তৈরি করেছি। মান সম্মান সব নিয়ে ছেলে খেলা শুরু করেছে। এসব ওর কাছে ছেলে খেলা মনে হয় নাকি? এখনও ছোট আছে নাকি ও? এত বড় হয়েছে তবু মিনিমাম জ্ঞানটুকু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মাথা ঠান্ডা করো, শান্ত হও। সাদিয়া উঠে গিয়ে লামিয়ার পাশে বসে পড়ল। লামিয়ার মাথা বুলাতে বুলাতে বলল, লামিয়া বোন আমার, এসব এতটাও সহজ না যতটা তুই ভাবছিস। একা একটা ছেলের সঙ্গে একই বাসায় থাকাটা কোনো মুখের কথা না। এসব লোকে জানতে পারলে আমাদের মান সম্মান নিয়ে লোকে হাসাহাসি করবে। ইন্ডাস্ট্রিতে আমাদের একটা আলাদা সম্মান আছে। আব্বুর কি অবস্থা হবে, আমাদের কি হবে, একবারও ভাবিসনি এসব? আমি কি করব? তোমরা আমার বিয়ে নিয়ে এত কথা বলছো বলেই তো বাসা থেকে চলে এসেছি। আর রাস্তায় কাউকে পেলাম না, তাই ছেলেটার সাথেই চলে এসেছি। আর ছেলেটাকে দেখে খারাপ মনে হয়নি। লামিয়া, আজকাল কে ভালো কে খারাপ এসব দেখে বিচার করা যায় না। সবাই তোর মতো সরল মনের মানুষ না, এটা কেন বুঝতে পারছিস না? লামিয়া, ছেলেটা কই? টিউশনিতে গেছে। আসবে কখন?
এখনই চলে আসার কথা, হয়তো চলে আসবে। লামিয়ার আম্মু নিজের মাথাটা ধরে বলে চলেছে, কি এক বিপদে পড়লাম আমি, মেয়েকে কি শিক্ষা দিলাম আমি, এই বয়সে এসে এমন সব কাজ করে বেড়াচ্ছে। তোদের আব্বু তো মনে হয় আগে থেকেই জেনেছে। আমার তো ভয় হচ্ছে উনি কি করবে, মেরেই ফেলবে ওকে। সাদিয়া বলল, আম্মু রিল্যাক্স, এসব তো কেউ জানে না এখনই। ছেলেটার সাথে কথা বলি আগে, কাউকে বলছি নাকি আবার? না বললে মুখ বন্ধ করার জন্য টাকা দিয়ে দেওয়া যাবে, তুমি চিন্তা করো না। আমার তো টেনশনে মাথা কাজ করছে না। ফাজিল মেয়ে একটা, বুঝে শুনে কখনো কাজ করবে না। ঝামেলা না করলে পেটের ভাত হজম হয় না ওর। এসবের মাঝেই রাফি বাসায় চলে আসলো। রিক্সা থেকে নেমে ভেতরে ঢুকলো। গেটের ভেতর ঢুকতেই দেখলো সামনে বড় কালো রঙের একটা গাড়ি। রাফি একটু অবাক হলো, এই বিল্ডিংয়ে এমন গাড়ি আবার কে কিনলো? দেখে তো মনে হচ্ছে 1-2 টাকার ব্যাপার না, আর এমন গাড়ি কেনাও মুখের কথা না। কি হতে পারে? যারই হোক, সে পরে দেখা যাবে, আগে বাসায় যাই। রাফি রুমের কাছে এসে কলিং বেল বাজালো। এত দেরি লাগছে কেন? লামিয়া বাসায় নেই নাকি? না, ভেতর থেকে লক করা। বাসায় তো থাকার কথা, ঘুমিয়ে পড়েছে নাকি? কি জ্বালা রে বাবা। কলিং বেলের আওয়াজ শুনে লামিয়া চমকে উঠল। রাফি এসেছে মনে হয়, এবার তো যুদ্ধ বাঁধবে। ওহ, কি যে করি, কিছুই করা নেই। আম্মু আবার রাফিকে কিছু না বলে। আল্লাহ বাঁচিয়ে নাও আজকে। সাদিয়া বলল, আমি দেখছি। সাদিয়া গিয়ে দরজাটা খুলে দিল। দরজাটা খুলতেই রাফি কিছু বলতে যাবে, অমনি সামনে অন্য কাউকে দেখে রাফি থেমে গেল। রাফি চিনতে পারলো না কে। অচেনা মানুষকে দেখে রাফি ভাবলো হয়তো লামিয়ার পরিচিত কেউ হবে, বান্ধবী হতে পারে। একা পাশে থাকতে না পেরে বান্ধবীকে নিয়ে আসছে হয়তো। সাদিয়া বলল, রাফি, জি, আপনি কে? ভেতরে আসো। রাফি একটু অবাক হলো, আমাকে চিনে না, তারপরেও কেমন করে যেন কথা বলছে। লামিয়াকে জিজ্ঞাসা করতে হবে কে? রাফি ভেতরে ঢুকে আরও অবাক হলো। সোফায় এক মহিলা বসে আছে, লামিয়াও সামনে বসে আছে। লামিয়া মুখে হাত রেখে আছে আর কান্না করছে, ফুপিয়ে চলেছে। রাফি বুঝতে পারলো না আসলে কি হচ্ছে। রাফি কিছু বলতে যাবে, অমনি সাদিয়া বলল, বসো এখানে। রাফি বসে পড়ল। রাফি কিছুটা অবাক হয়েই বলল, আপনাদের তো চিনলাম না। চেনার কথাও না, আমি হলাম ওই যে ওনার বড় বোন। আর ওই যে মহিলাকে দেখছো, উনি হচ্ছে আমাদের দুজনের মা। এবার বুঝেছো? রাফি এবার বুঝতে পারলো। লামিয়ার আম্মুকে সালাম দিল। লামিয়া বসে বসে ভাবছে রাফি ম্যানেজ করতে পারলে হয়, কি যে করবে এখন। রাফি বলল, সরি, আপনারা আসবেন আমাকে লামিয়া কিছু বলেনি। এখানে যে আমার বোন আছে আমাদেরও বলেনি। আমিও প্রথম থেকেই ওনাকে বলেছি যে বাসায় জানাতে, রাগ না করে বাসায় চলে যেতে। আমার কথার কোনো গুরুত্বই দেয়নি। লামিয়া এসব কথা শুনে মনে মনে রেগে গেল। গাধা একটা, সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে, নিজে একদম সাধু সাজছে। নাইজেরিয়ার ছাগল কোথাকার, ভালো সাজা হচ্ছে এখন। লামিয়ার আম্মু বলল, দেখো বাবা, আমাদের মেয়ে অনেক আদরের। এখানে এভাবে আসে আমরা আজকেই জানলাম। আসল কথা হলো আমরা অনেক টেনশনে ছিলাম। হ্যাঁ, সেটা স্বাভাবিক, আর সেটা আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছি। নিজে খেতে পারে না, একা থাকতে পারে না, কোনো কিছু একা করতে পারে না। বাবা এত কিছু জেনে গেছে? আচ্ছা শোনো, আমরা ওকে নিয়ে যাচ্ছি। ও ধন্যবাদ, আমাকে বাঁচালেন। আচ্ছা বুঝতেই পারছো আমাদের অবস্থা। শোনো একটা কথা, লামিয়া যে তোমার এখানে ছিল 2 দিন, এ কথা কাউকে বলোনি তো? না আন্টি, আমি কাউকে বলিনি। কিন্তু কি? আসলে আমি তো ব্যাচেলর থাকতাম, এখানে 3 বছর থাকি। সবাই আমাকে চেনে, খুব ভালো করেই চেনে। বাসাওয়ালা আঙ্কেলের সাথে আমাদের প্রথম দিন দেখা হয়, তো লামিয়া ওনাকে বলেছিল আমরা বিয়ে করেছি। আমি জানতাম না এটা বলেছে, পরে জানতে পারি। আর সেখান থেকে বিল্ডিংয়ে কম বেশি সকলে এটাই জানে। ও মাই গড, আমার মনে হচ্ছে মেয়েটাকে মেরে ফেলি, ইডিয়েট একটা। আচ্ছা এ কথা তুমি আর কাউকে বলো না, আসলে আমাদের ঝামেলা হবে। তুমি যদি চাও আমাদের বলো তোমার কত টাকা লাগবে, যা বলবে তাই দেব। ছি ছি, কী বলছেন এসব? দেখুন, উনি আমাকে বিপদে পড়ে সাহায্য চেয়েছিল, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। এখানে টাকার কোনো কথা না, মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই নিয়ম। আর লোকসমাজ এগুলোর ভয় তো থাকেই। আমি ওনাকে অনেক মানা করেছিলাম, আমার কথা শোনেইনি। যেহেতু আমাকে বললেন এসব, আমি আপনাদের কথা অবশ্যই রাখবো, সমস্যা নেই। ধন্যবাদ, তোমাকে যেমনটা ভেবেছিলাম আসলে তুমি তেমনটা না। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, সব তো মিটে গেল। আপনারা কিছু খান, কফি আনবো? না না থাক, এখন একটু তাড়া আছে।
অন্য একদিন খাবো, আজকে যেতে হবে। লামিয়া রেডি হও, বসে আছো কেন এখনো? লামিয়া রুমের ভিতর চলে আসলো। এভাবে চলে যেতে হবে ভাবেনি আগে। সব কিছু ওলটপালট হয়ে গেল। কি করি এখন? যেতে তো হবেই। তবে রাফিকে রেখে কেমন জানি যেতে ইচ্ছে করছে না। কেমন কষ্ট কষ্ট ফিল হচ্ছে। নাম্বারটা দিয়ে যাই, অন্তত ফোনে যোগাযোগটা হবে যতদিন পরিস্থিতি শান্ত না হয়। লামিয়া একটা কাগজে নিজের নাম্বারটা লিখে টেবিলের উপর রেখে দিল। রাফি এখানে আসলেই নাম্বারটা পাবে। আমোদের সামনে দিতে তো পারবো না। লামিয়া একটু পর রেডি হয়ে চলে আসলো। রাফি সহ সবাই বাইরে বসে আছে। লামিয়াকে দেখে সাদিয়া আর ওর আম্মু উঠে দাঁড়িয়ে গেল। লামিয়া এসে রাফির দিকে তাকালো। রাফিও লামিয়াকে দেখলো। রাফিরও কেমন জানি লাগছিল। তবে ঝামেলা শেষ হলো, এটাই অনেক। তবুও কেন মনের ভিতর এমনটা হচ্ছে? লামিয়া তো চলেই যাচ্ছে, এটাই তো চেয়েছিলাম। লামিয়ার চাহনিতে কেমন জানি একটা কষ্টের ছাপ দেখা যাচ্ছে। যাওয়ার আগে হাতের ইশারায় রুমের দিকে কিছু নিয়ে দেখালো লামিয়া। রাফি তখন বুঝে উঠতে পারলো না। অবশেষে লামিয়া চলে গেল। রাফি দরজা আটকে সোফায় এসে বসে পড়ল। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাসাটা এই দুদিনে পাল্টে গেছিল, আবার এখন পাল্টে গেছে। লামিয়া এই দুদিনে কেমন আপন আপন হয়ে গেছিল। মানুষের প্রতি এই মায়া জিনিসটা বড়ই অদ্ভুত লাগে। সময়ের ব্যবধানে অনেক অপরিচিত মানুষ পরিচিত হয়ে যায়, একটা জায়গা করে তোলে। রাফি রুমে চলে আসলো। টিউশনিতে যেতে হবে, রেদিকে পড়ানোর সময় হয়ে গেছে। রাফি ফ্রেশ হয়ে নিল। মাথায় লামিয়ার চিন্তা এখনও ঘুরপাক খাচ্ছে। তবুও বাস্তবতাকেই মেনে নিতে হবে। রাফি রেডি হয়ে বেরিয়ে পড়ল। লামিয়া মুখ ফুলিয়ে গাড়িতে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না। সাদিয়া কথা বললেও লামিয়া শুনেই যাচ্ছে, কথার উত্তর দিচ্ছে না একটাও। লামিয়ার আম্মু ওর আব্বুকে ফোন করলো। জাভেদ সাহেব ফোন ধরতেই বলল, তুমি কোথায় এখন? কেন অফিসে? বাসায় আছো? এখন কেন? হ্যাঁ, আসো তো আগে। আমি আর সাদিয়া বাসায় যাচ্ছি। তোমরা ওইখান থেকে চলে আসছো? হ্যাঁ, আর লামিয়াকে সাথে নিয়ে আসছি। এসেছে? হ্যাঁ, আসবে না আবার? থাপড়ে গেলে নকশা পাল্টে ফেলবো না? মেরেছো নাকি মেয়েটাকে? হ্যাঁ, কি করব, ধৈর্যের একটা সীমা থাকে। সেটা পার করতে করতে এত পার করেছে যে এখন শাসন না করলে একেবারে নষ্ট হয়ে যাবে। থাক, কিছু বলো না। মেয়েটা আমার এমনিতেই একটু পাগলামি করে, তুমি আর কিছু বলো না। চোখ দেখে ভয় পেলে গায়ে হাত তুলতে নেই। আচ্ছা, আমি বাসায় আসছি। হ্যাঁ, আসো, আমরা প্রায় পৌঁছে গেছি। রাফি এদিকে টিউশনিতে চলে এসেছে। হৃদের আম্মু বলল, রাফি চলে এসেছো? জি আন্টি। আজকে লেট করলে যে? শরীর ঠিক আছে তো? জি আন্টি, আসলে বাসায় মেহমান আসছিল তো ওনাদেরকে টাইম দিতে চেয়ে লেট হয়ে গেছে। মেহমান এসেছে? তাহলে আজকে না আসলেই পারতে। কি ভাববে ওনারা? না না আন্টি, ওনারা চলে গেছে, সেই জন্য আমিও চলে আসলাম। বাসায় একা একা না থেকে ভাবলাম পড়ি আসি। একদম ভালো করেছো। আচ্ছা দেখো, রিধি সম্ভবত রুমেই আছে। আর হ্যাঁ, আজকে ডিনার করে যাবে। সেদিন তো কিছুই খেলে না। আজকে না শুনবো না কিন্তু। কিন্তু না, কোনো কিন্তু না। একটু পরই আমার বোন আসবে। আজকে অনেক কিছু রান্না করব। আজকে তোমাকে ডিনার করে যেতে হবে, বুঝলে? তখনই হৃদের আব্বুও বাসায় চলে আসলো। হাতে বাজারের ব্যাগ, অনেক কিছু বাজার করেছে। আঙ্কেল আসতেই বলে উঠল, রাফি, তোমার আন্টি একদম ঠিক বলেছে। আজকে আমাদের সঙ্গে ডিনার অবশ্যই করবে। রিদের মা, নাও এগুলো নাও, যা যা বলছো সব এনেছি। দেখো নাও, ঠিক আছে কিনা। দেখি দাও, ঘেমে নিয়ে উঠেছো। যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ যাচ্ছি। রাফি, তাহলে আগের দিকে পড়িয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। আর আজকেই খেলা আছে, পড়িয়ে নাও। খেলা দেখবো একসাথে বসে। যাও জলদি করো। জি আঙ্কেল। রাফি সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর মনে মনে ভাবছে, আঙ্কেল আন্টি অনেক ভালো। এখানে আসলে মনে হয় আমি আমার ফ্যামিলির সাথেই আছি, একদম নিজের বলে মনে হয় সবাইকে। রাফি একটা মুচকি হাসি দিল। এরপর রিধির রুমের কাছে এসে বাইরে থেকে নক করলো। রিধি কোনো সাড়া দিল না। আবার নক করলেও সাড়া দিল না। কি হলো, রুমে নেই নাকি? রুমেই থাকার কথা, উত্তর নিচ্ছে না যে। ঢুকে দেখবো নাকি? লামিয়ার সাথে ঘটনাটা ঘটার পর থেকে কোনো মেয়ের রুমে অথবা মেয়ের সাথে কথা বলতেও ভয় লাগে। এক ধরনের শঙ্কা তৈরি হয়ে গেছে।
রাফি মনে মনে ভাবতে ভাবতে কিছু সময় এভাবেই চলে গেল। রাফি এখনো বাইরে দরজার সামনেই দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। এদিকে বেচারি রিধি তো ঘুমিয়ে আছে, রাফির কথা কানেই যাচ্ছে না। নিচ থেকে হঠাৎ রিধির আম্মু দেখলো রাফি দাঁড়িয়ে আছে। রাফিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছে কেন রাফি? মেয়েটা কি দরজা লক করে রাখছে নাকি? রিধির আম্মু উপরে চলে আসলো, রাফিকে বলল, কি হয়েছে রাফি, এভাবে দাঁড়িয়ে আছো কেন? লামিয়া দরজা লক করে রেখেছে নাকি? না আন্টি, আসলে নক করলাম সাড়া দিচ্ছে না, তাই কি করব বুঝতে পারছি না। কথাটা শুনে হৃদের আম্মু একটু অবাক হলো, পরক্ষণেই হেসে দিল। রাফি আন্টির হাসি দেখে একটু লজ্জা পেল। আন্টি বলল, রাফি, কি হয়েছে তোমার? কেন আন্টি? না, আজকে কেমন যেন লাগছে। আগে তো এমন করনি। দেখো কি করছে হয়তো। তুমি আবার নক করতে যাচ্ছ কেন? না আসলে ওই আর কি। যাও যাও, ভেতরে যাও। সত্যি তুমিও না এমন ভাব করছো যেন তুমি আজকের প্রথম আসলে। আমার তো হাসি থামতে যাচ্ছে না। যাও যাও, আমি নিচে গেলাম। আন্টি চলে গেল। রাফি দরজা খুলে ভিতরে চলে আসলো। রাফি একটু লজ্জাও পেল। আন্টি কি ভাবছে কে জানে। আসলেই আগে কখনো এমনটা হয়নি। কি যে হচ্ছে আমার সাথে। রাফি ভিতরে ঢুকেই দেখলো রিধি ঘুমিয়ে আছে, বিশাল একটা টেডিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে রাফির হঠাৎ করেই লামিয়ার কথা মনে পড়ে গেল। সেই ঘুমন্ত চেহারা, সেই মায়াবী চেহারাটা ভেসে উঠলো চোখের সামনে। ধুর, কি ভাবছি। মেয়েটা দুদিন এসে এই জীবনটা এমন এলোমেলো করে দিয়ে গেছে। যখন তখন ওর চিন্তা মাথায় চলে আসে। সামনে রিধি ঘুমিয়ে আছে, ডাকবো নাকি থাকবে। একটু ভেবে রাফি রিধিকে ডাক দিল, কিন্তু রিধি উত্তর নিল না। রাফি কয়েকবার ডাকার পর রিধি সাড়া দিল। রিধি এপাশ হয়ে ঘুরতেই শরীরের কাপড়টা একটু উপরে চলে আসলো। রাফি দ্রুত নিজের মুখটা ঘুরিয়ে নিল। মাথায় আবার লামিয়া সেই কথাগুলো চলে আসলো। রাফি অপর দিকে মুখ করে রিধিকে বলল, রিধি আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি উঠে আগে ফ্রেশ হয়ে আমাকে ডাক দিও। রিধি আধো আধো চোখটা খুলে রাফির এমন কথাই একটু অবাক হলো। আজকে স্যারের কথাগুলো কেমন যেন মনে হচ্ছে। কি হলো আবার? রাফি দ্রুত রুমের বাইরে চলে আসলো। রিধি এবার নিজের দিকে খেয়াল করলো। তাকাতেই জিহুবাই কামড় দিয়ে জামাটা ঠিক করলো। তাহলে স্যার এই জন্যই এসব বলেছে? ইস, কি লজ্জার ব্যাপার। তবে দেখলে দেখুক, ভালোবাসার মানুষই তো। কিন্তু আমার ভালোবাসাটা কেন বোঝে না? একটুও বোঝে না, গাধা স্যার একটা। রিধি লজ্জায় লাল হয়ে গেছে, দ্রুত নিজেকে সামলে নিয়ে ফ্রেশ হয়ে আসলো। রাফি বাইরে দাঁড়িয়ে আছে। কি এক পরিস্থিতি রে বাবা, আমার জীবনটা কেমন জানি লটকে গেছে মনে হচ্ছে। জীবনের আগা মাথা পোড়া কিছুই খুঁজে পাচ্ছি না। উফ, কি এক বিপদ। আর এর আগে এমন পরিস্থিতিতে পড়িও নি। লামিয়া তো ঘুমিয়ে থাকে কি কখনো? আর থাকলেও আন্টি ডেকে দিছে, এভাবে কখনো হয়নি। সবই কপাল। রিধি এসে রাফিকে ডাক দিল। রাফি ভেতরে ঢুকে একদম চেয়ারে এসে বসে পড়লো। রিধিও এসে বসে পড়লো। মাথা নিচু করে রিধি বলল, আপনি তখন ওভাবে বললেন কেন? আর বাইরে যাবার কি দরকার ছিল? রাফি কথাটা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। কথাটা কোনো রকমে ঘুরিয়ে বলল, রিধি এখন তুমি ছোট নেই, বড় হয়েছো। সো আমি যতই তোমার পরিচিত হই না কেন, আমি প্রকৃত একজন ছেলে মানুষ। তাই তোমার নিজের প্রাইভেসি মেনটেন করা উচিত, সতর্ক থাকা উচিত, বুঝেছো? আমি বড় হয়েছি, এটা আপনি বলছেন? তাহলে মানছেন তো আমি বড় হয়েছি? সবসময় তো বাচ্চা বাচ্চা করেন। আচ্ছা থাক এসব, পড়া বের করো। স্যার, আপনি চাইলে প্রাইভেসিটা আপনার জন্য মাফ করে দিতে পারি, আপনি যদি রাজি থাকেন। রিধি আমি তোমার টিচার, ফাইজলামের লিমিট থাকে। এসব বাদ দাও, পড়া বের করো। আপনার ভালো লাগে না, আপনি আমাকে কখনো বোঝেনই না। স্যার হিসেবে যেটুকু বোঝার দরকার সেটুকু যথেষ্ট। রিধি, লাইফটা অনেক মিস্টেরিয়াস, সো নিজেকে শক্ত করে ধরে রাখো। কারণ জীবন এখনও শুরুই হয়নি। সামনে অনেক কিছু বাকি আছে। এভাবে এখনই লাইফটাকে নিয়ে খেলো না, ওকে? হ্যাঁ, আপনার কথা তো আমার মাথার ওপর দিয়ে যায়। সোজা করে বলেনই না, ভালো লাগে না। রিধি, পড়া বের করো। না, পড়বো না। কেন? এমনি ভালো লাগছে না। আপনি কি জানেন মনের মানুষ মনের কথা না বুঝলে কতটা কষ্ট লাগে? রিধি, তুমি আবার কাকে মন দিয়ে বসেছো? বাসা থেকে জানে এসব? জানলে প্রচুর মার দিবে। এসব ভালো না, এসব থেকে সরে এসো। সে আমার ব্যাপার, আপনি যদি বুঝতে পারেন তাহলে। আমার তো চিন্তাই ছিল না, কিন্তু আমার যে কপাল পোড়া।
রিধি পড়া বের করো, এসব টপিক বাদ দাও। থু, ভাল লাগছে না, আজকে পড়বো না। আজকে আপনি গল্প করুন। দেখো লামিয়া, ভালো হচ্ছে না। লামিয়া? লামিয়া কে? স্যার, আমার নাম রিধি। লামিয়াটা কে? রাফি মাথা ধরে বসলো। ইস, মুখ ফসকে আবার লামিয়ার নাম মুখে চলে এসেছে। ওহ, এই মেয়েটা 2 দিন এসে একদম মাথায় গেঁথে এসেছে। রাফি বলল, সরি, ভুল করে বলে ফেলেছি। স্যার, ভুল করে মানুষ সত্যিটাই বলে। লামিয়াটাকে? কেউ না। রিধি বইটা ঠাস করে বন্ধ করে দিল। রাগী আর করুণ দৃষ্টিতে রাফিকে বলল, আপনার প্রেমিকা? কি বলছো? এসব এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। স্যার, সত্যি করে বলুন, লামিয়াটাকে? আমার টেনশন হচ্ছে। রিধি কেউ না। তোমার টেনশনে কি আছে? বাদ দাও। রাফি খেয়াল করলো রিধির চোখ লাল হয়ে গেছে আর সেই সাথে চোখ বেয়ে পানি পড়ছে। রাফি অবাক হয়ে গেল। হঠাৎ রিধির কি হলো? এমন কি বললাম আমি যার জন্য এমনটা করছে? রাফি কিছুই বুঝতে পারলো না। রিধি মনে মনে ভীষণ ভয়ে আছে। স্যারের তো কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাহলে এই লামিয়াটা কে? কেন ওর নাম নিল স্যার? কি সম্পর্ক ওর সাথে? না, মনের ভেতর অনেক প্রশ্ন একের পর এক এসেই চলেছে। সহ্য হচ্ছে না। রিধি উঠে দাঁড়িয়ে গেল। কিছু না বলেই এক দৌড়ে ছাদে চলে গেল। রাফি বসে আছে। রিধিকে কিছু বলতে যাবে, তার আগেই রিধি চলে গেছে। রাফি অবাক হয়ে বসে আছে। কি হলো কিছুই বুঝলাম না। আমি কি কোনো দোষ করে ফেলেছি? কিন্তু দোষটা কি? এদিকে লামিয়া বাসায় এসে বসে আছে। বাসার সব কাজের লোককে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন যা আলোচনা হবে তা বাইরের কান না হওয়ায় বেটার। সবাই বসে আছে সোফায়। জাভেদ সাহেব মুখ থেকে হাত সরিয়ে বলল, লামিয়া, এসব কি? আমরা কি জোর করেছিলাম তোমাকে? জাস্ট বলেছিলাম। আমি তো মনে করেছিলাম সত্যি সত্যি বিয়ে দিয়ে দিবা। দেখেছো মেয়ের কাণ্ড জ্ঞান? তাই বলে 2 দিন একটা ছেলের সাথে এক বাসায় থাকবে? আহা, থামো থামো, আমি কথা বলছি তো। লামিয়া, এসবের আগে একবার ভাবলে না আমাদের মান সম্মানের কি হবে? এখন যদি মিডিয়ায় কোনোভাবে কথা লিক হয় তাহলে কি হবে ভাবছো? সরি। সরি বললেই সব ঠিক হয় না। এটা ভালো ছিল যে ছেলেটা খারাপ না। খারাপ হলে আজ কি হতো কে জানে। ছেলেটাকে টাকা অফার করেছিলাম, না করে দিল। লামিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চলেছে, যেটা দেখে সবাই অবাক হয়ে গেল। লামিয়া এমনিতেই সবার আদরের, কান্নাটা কেউ সহ্য করতে পারছে না। লামিয়ার আম্মু বলল, সাদিয়া, লামিয়াকে নিয়ে রুমে যাও। হ্যাঁ, লামিয়া চল আমার সাথে। ওঠ, আয়। লামিয়া আর সাদিয়া চলে গেল। জাভেদ সাহেব স্ত্রীকে বলল, ছেলেটাকে ভালোভাবে সব বলেছে তো? হ্যাঁ, সব তো বলেছি, কিন্তু পরে আবার টাকার লোভে মিডিয়াকে সব কিছু না বলে ফেলে। না না, ছেলেটার টাকার লোভ থাকলে এতক্ষণে টাকা চেয়ে বসতো। টাকার লোভ নেই ছেলেটার। তেমনটি হলেই ভালো। মেয়েটাকে নিয়ে কি যে করি, উফ, টেনশন ফেলে দেয়। আচ্ছা শোনো, রাগ করো না। আর কম বয়স, শেষে হিতে বিপরীত হবে। না বুঝে করে ফেলেছে। তুমি মেয়েটার কাছে যাও, ওকে আদর করে বোঝাও, ঠিক আছে? হ্যাঁ, সে আমি দেখছি। হঠাৎ জাভেদ সাহেবের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই জাভেদ সাহেব অবাক হয়ে গেল। কথা শেষ করে ফোনটা রাখতেই স্ত্রী জিজ্ঞাসা করলো, কি গো, কি হয়েছে? এমন টেন্স দেখাচ্ছে কেন? সব কিছু ঠিক আছে তো? জাভেদ সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আস্তে করে বলল, মনে হয় আমাদের ভয়টা সত্যি হতে চলেছে। কিছু একটা করতে হবে। টেনশনের দরকার নাই, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আমি আসছি, তুমি টেনশন করো না, ওকে? জাভেদ সাহেব বেরিয়ে পড়ল। রুমে এসে সাদিয়া বলল, নে, হাত মুখ ধুয়ে নে। কি হাল করে রেখেছিস নিজের? একবার নিজেকে আয়নায় দেখেছিস? আপু, তুমিও আম্মুর মতো শুরু করলে? আমার না হয় একটু ভুল হয়েছে। আচ্ছা থাম এখন। এভাবে কেউ কান্না করে? দেখ, সবাই তোকে কত ভালোবাসে, তাই টেনশন হওয়াটা কি স্বাভাবিক না? তাই বলে আম্মু আমাকে মারলো? আমি আর কথাই বলবো না আম্মুর সাথে। পাগলি নাকি তুই? এমন পরিস্থিতিতে একটা মা কি করবে বল? তার উপর তুই একটা ছেলের বাসায়, কার মায়ের মাথা ঠিক থাকবে তখন? জানি না আপু, ছেলেটা অনেক ভালো। হ্যাঁ, আমিও জানি ছেলেটা ভালো, না হলে এতক্ষণে কি হতো কে জানে। রাফি আমাকে অনেক কেয়ার করেছে, মনেই হয়নি আমি বাসা থেকে বাইরে আছি। চুপ, এসব কথা একদম আম্মুর কানে যেন না যায়, না হলে মেরেই ফেলবে। এখন এসব চিন্তা মাথা থেকে ফেলে দে, ওকে?
তবে আপু, তোমাকে একটা কথা বলি। বল। কাউকে না বললে বলবো, প্রমিস করো কাউকে বলবা না। আচ্ছা প্রমিস, বল এখন। আই থিঙ্ক আই এম ইন লাভ। ওয়েট, ইয়েস, লাভ এট ফার্স্ট সাইট। কাকে? ওই যে ছেলেটা। রাফি? হুম। লামিয়া? এভাবে তাকাচ্ছ কেন? আমি কি ভালোবাসতে পারি না? অবশ্যই পারিস, কিন্তু এখন না। আই এম 18+ নাও, সো আমার এখানে একটা নিজস্ব মতামত আছে। উফ লামিয়া, বোন আমার, প্লিজ এখন আর কোনো ঝামেলা করিস না। এমনিতেই যে কাণ্ড ঘটিয়েছিস তাতে সামনে কি হবে বলা যাচ্ছে না। নতুন করে আর পাগলামি করিস না। পাগলামের কি আছে? ভালোবাসা কি দোষের কিছু? একদম না। কিন্তু তুই এটা ভালো করেই জানিস যে আমাদের স্ট্যাটাসের সাথে এসবের গুরুত্ব কতটা, বুঝতে পারছিস তো? তাই এখন এসব বাদ দে, আগে সব কিছু নর্মাল হোক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। ওকে, এখন প্লিজ ঝামেলা করিস না। ওকে ঠিক আছে, তবে তোমাকে বলে রাখলাম, বিয়ে করলে আমি রাফিকেই করব। এইটাই ফাইনাল। রাফি এখনো বসে আছে, রিধি ছাদে দাঁড়িয়ে আছে, চোখে অভিমানের পানি। ভালোবাসাটা কি অপরাধ, নাকি ভালোবেসে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কষ্টটাও বিপাক্ষিক? কেন বুঝে না উনি? আচ্ছা, লামিয়া নামে মেয়েটা কি ওনার জিএফ? কিন্তু এসব তো নেই ওনার। তবে কে এই মেয়েটা? আমার ভয় হচ্ছে কেন এত? যাকে এতদিন মনে মনে ভালোবেসেছি তাকে ভালোবাসি না বলেই হারিয়ে ফেলার ভয় হচ্ছে কেন? এর মাঝে ঘরে রিদির আম্মু আসলো হালকা নাস্তা নিয়ে। এসে দেখলো রাফি একা বসে আছে। রিদিকে না দেখে বলল, রাফি বাবা, ফাজিলটা কই? আন্টি আজকে নাকি পড়বে না সে, দৌড়ে ছাদে চলে গেল। হ্যাঁ, বুঝতে পারলাম না। হঠাৎ কান্না করে দিল, তারপর কিছু না বলে ছাদে চলে গেল। কি বলছো? কান্না করবে কেন? আমিও তো বুঝতে পারছি না। আন্টি আপনি একটু দেখুন না কি হলো। হ্যাঁ, আচ্ছা আমি দেখছি। রিধির আম্মু ছাদে চলে আসলো। রিধি আকাশের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে রিধির আম্মু বলল, রিদি, কে? ও আম্মু। থাক আর মুছতে হবে না। কি হয়েছে তোর? কিছু না তো। কি হবে? দেখ, আমি তোর মা, আমি বুঝতে পারছি কিছু একটা লুকোচ্ছিস। আমাকে বল। কিছু না আম্মু, কিছু না। রিধি, এমনি এমনি কান্না করার মেয়ে তুমি না, আমি জানি। মায়ের কাছে শেয়ার করলে মনটা হালকা হবে। আম্মু, আমার না অনেক ভয় লাগছে। মনে হচ্ছে আমি কিছু একটা হারাতে চলেছি। কি সেটা? ভালোবাসা। কথাটা শুনে রিধির আম্মু থমকে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। মেয়ে বড় হয়েছে, এতদিনে কখনো কোনো ছেলের সঙ্গে তো কথা বলতে দেখেনি, বা এমনটা কখনো মনেও হয়নি। হঠাৎ ভালোবাসা, আর মেয়েটার চোখে পানি বলছে ওর ভালোবাসায় কোনো খেয়ালিপনা বা আবেগ না। ভালোবাসার কষ্টটা একেবারে স্পষ্ট মেয়ের চোখে মুখে। আস্তে করে রিধির পাশে যেয়ে বলল, কতদিনের সম্পর্ক? 2 বছর। আমাকে তো কখনো জানাসনি। মায়ের কাছে লুকোনোর কি দরকার ছিল? আমিও জানতাম না যে এটাকে ভালোবাসা বলে। আমি নিজেই বুঝতে পারছি কিছুদিন। ছেলে কি? ছেলেটা? কে? ছেলেটা স্যার। রাফি? এবার রিধির আম্মু একটু মুচকি হাসলো, যেন চিন্তার ছাপটা দূর হলো। মেয়েটা আমার ভালোবাসার মানুষটা বাছাই করতে ভুল করেনি। ছেলেটাকে তো আগে থেকেই আমাদের পছন্দ। যাক, যা ভেবেছিলাম, যেটার ভয় হয়েছিল সেটা হয়নি, কিন্তু হারানোর ব্যাপারটা বুঝলাম না। রিধিকে আবার বলল, রাফিও কি তোকে? জানি না, কখনো হয়তো বোঝেইনি উনি। সব কিছু বোঝে আর আমার মনের ভাষা বোঝে না। রাফিকে বলেছিস তুই? আজকে এমনিই বলেছি কিছুটা। তবে তবে সরি, রাগ করে বলল এসব ভালো লাগে না বলে বোঝাতে থাকলো। এর মাঝে আমাকে হঠাৎ করে একটা মেয়ের নামে ডাকলো। মেয়ের নামে? হ্যাঁ, মেয়েটা হয়তো ওনার প্রেমিকা, তাই মুখ ফসকে ওনার নাম নিয়ে ফেলেছে। তুই না জেনে এইসব বিশ্বাস করে নিলি? আম্মু, আমি কি ভালোবেসে ভুল কিছু করে ফেলেছি? ভালোবাসা দোষের কিছু না, তবে সঠিক মানুষ চিনতে হয়। সবাই ভালোবাসার দাম দিতে জানে না। আমি কি ভুল মানুষকে ভালোবেসেছি? আমার মনে হয় না। তাহলে আমার এখন কি করা উচিত? ধৈর্য ধরা উচিত, আর নিজের মনের কথা জানানো উচিত।
যদি না বলে দেয়? ভালোবাসা কখনো ফুরায় না। যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে অপর পাশের মানুষটি একদিন ঠিক ধরা দেবে। ভালোবাসায় এতটুকু ত্যাগ, এতটুকু অপেক্ষা তো করতেই হবে। আম্মু, আমার ভীষণ ভয় হচ্ছে। আচ্ছা, আমি নিচে যাচ্ছি, রাফিকে পাঠিয়ে দিচ্ছি, কথা বলে নে। আর রাফিকে আমাদেরও পছন্দ, তোরা রাজি থাকলে আমাদের আপত্তি নেই। রিধি মায়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। রিধির আম্মু রুমে এসে রাফিকে বলল, রাফি, রিধি উপরে একা আছে, আমাকে কিছু বললো না তেমন। দেখো না কি হলো, তোমার কাছে বলতে পারে। তুমি তো ওকে পড়াও। আচ্ছা আন্টি, আমি দেখছি। আচ্ছা, আমি নিচে গেলাম, দেখি রান্না কত দূর। ওকে। রাফি উপরে ছাদে চলে আসলো। ছাদে আসতেই রিধি ঠিক পেল রাফি এসেছে, তাই মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। রাফি দেখলো রিধি এক পাশে দাঁড়িয়ে আছে। রাফি আস্তে আস্তে রিধির কাছে গেল, পাশে দাঁড়িয়ে বলে উঠল, রিধি, কি হয়েছে তোমার? হঠাৎ কি হলো তোমার, বুঝলাম না। আপনি কবেই বা বুঝতে চেষ্টা করলেন? আচ্ছা, আমাকে বলো কি হয়েছে। আগে বলুন লামিয়াটাকে। জানা কি খুব প্রয়োজন? হ্যাঁ। আসলে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, বলতে পারো মিরাক্কেল। কি? আসলে আমি কদিন আগে বাজার করে সন্ধ্যায় বাসায় ফিরছিলাম। তখন হঠাৎ একটা মেয়ে আমার রিকশায় এসে বসে পড়ল। কোনো জানাশোনা নেই, আমার কাছে হেল্প চাইলো। এক প্রকার জোর করেই আমার বাসায় গেল। মানে আপনি একা থাকেন না? হ্যাঁ, আমি অনেক মানা করেছি, তাও শোনেনি। খুব ডানপিটে আর চঞ্চল ছিল মেয়েটা। বাড়িওয়ালাকে কি বলেছিল জানো? কি বলেছিল আমার বউ সে। মানে? মানে থাকার জন্য, না হলে তো আঙ্কেল থাকতে দেবে না। ও, তারপর? তারপর আর কি, আমার বাসায় 2টা রুম আছে, একটাতে থাকতে দিলাম। এখনো আছে? না, আজকে ওর বাসা থেকে এসে নিয়ে গেছে। আমার এখানে 2 দিন ছিল, তবে 2 দিনে যেন অনেকটা জেনে ফেলেছিলাম মেয়েটাকে। ফোন দিয়ে বসেননি তো? জানি না, ভারী অদ্ভুত লাগছে ও চলে যাওয়ায়। মনে হচ্ছে কিছু একটা খালি হয়ে গেছে। ঠিকানা জানেন না? না। মেয়েটা কখনো বলেনি? না। আর কিছুই জানেন না? না, নামটাই জানি শুধু। মেয়েটা কেন এসেছিল? বাসা থেকে বিয়ের কথা চলছিল বলে তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছিল। তবে ওনাদের দেখে মনে হলো অনেক বড় লোক। মেয়েটা নিজ হাতে খেতে পর্যন্ত পারে না। আচ্ছা, এখন বলো তোমার কি হয়েছে? আপনার যে রোগে ধরেছে আমারও সেই রোগেই ধরেছে। মানে? মানে আই এম ইন লাভ। ও, ছেলেটাকে না বলতে চাইলে থাক, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। না, ভাবছি আপনি আবার রাগ করবেন না তো? আমি কেন রাগ করব? কারণ ছেলেটা আপনি। কথাটা শুনে রাফি থমকে গেল। এক পলকে তাকিয়ে আছে রিধির দিকে, রিধিও তাকিয়ে আছে। রিধি বলল, জানতাম আপনি এইভাবেই তাকিয়ে থাকবেন। রিধি, এটা কি বলছো? আমি তোমার শিক্ষক। জানি, কি করব, আপনাকে সেই প্রথম থেকেই ভালোবেসেছি, কখনো বলতে পারিনি। আজকে আপনার মুখ থেকে লামিয়া কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আপনাকে হারিয়ে ফেলার ভয় আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। রিধি, এটা ঠিক না। আঙ্কেল আন্টি আমাকে কতটা বিশ্বাস করে, তারা জানতে পারলে কি ভাববে? আপনাকে তারা ছেলের মতোই দেখে, আর আপনাকে এক কথায় মেনে নেবে, কখনো দ্বিতীয় কথা বলবে না, আমি জানি। রিধি, ভালোবাসাটা মানুষের জীবনে আসে, সবার জীবনেই আসে, কিন্তু এই ভালোবাসা আসলে অনেক কঠিন একটা জিনিস। ভালোবাসা এতটা সহজ না যতটা আমরা মনে করি। স্যার, আমি কি ভুল কিছু করেছি? রাফি রিধির দিকে তাকিয়ে আছে, নিষ্পাপ চেহারা, এক আকাশ সমান ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি বুঝতে পারছে না কি করা উচিত, কি বলা উচিত। একদিকে লামিয়া, একদিকে রিধি। জানি না লামিয়া আমার সম্পর্কে কি ভাবে, কিন্তু আমি যে ওকে ভালোবেসে ফেলেছি,
এদিকে আমাকে কেউ অসম্ভব ভালোবাসে। এ যেন এক দোটানায় পড়ে গেলাম। রিধি রাফিকে চুপ থাকতে দেখে বলল, চুপ করে আছেন যে? রিধি, আমি কি বলবো বুঝতে পারছি না। একদিকে আমি একজনকে ভালোবাসি, জানি না সে বাসে কিনা। এদিকে তুমি আমাকে ভালোবাসো, যে আগে থেকে আরেকজনের ভালোবাসায় পড়ে গেছে। আমার এখন কি করা উচিত? জানি না, তবে আমি আপনাকে না পেলেই আর কারো হব না। সারা জীবন একা কাটিয়ে দিব, তবু আপনার জায়গা অন্য কাউকে সম্ভব না। রিধি, আমি নিরুপায়, জানি না কি করব। তুমি এই ঘর থেকে বেরিয়ে আসো। তবে যে আমি দোষী হয়ে যাব। রাফি আর রিধি ওভাবেই দাঁড়িয়ে আছে, যেন নীরবতা চলছে শহর জুড়ে। অবাধ এই আকাশ জুড়ে চলছে নিয়তির খেলা। এভাবেই রাত কেটে গেল। পরদিন সকালে জাবেদ সাহেব স্ত্রীকে ডাকতে থাকলো। এমন জোরে ডাকাডাকি শুনে বেরিয়ে এসে বলল, কি হলো, এভাবে ডাকছো কেন? এদিকে আসো, লামিয়া কই? রুমে ঘুমিয়ে আছে কেন? এক কাজ করো, জলদি মেয়েটাকে রেডি করো। কেন? কথা বলার সময় নেই, যাও রেডি করো। কেন বলবে তো? লামিয়াকে লন্ডন পাঠাচ্ছি। লামিয়ার আম্মু হঠাৎ এমন কথা শুনে অবাক হয়ে গেল। জাবেদ সাহেব তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও। আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ এভাবে কেন? এত বোঝানোর সময় নেই এখন, 10টায় ফ্লাইট, মেয়েকে রেডি করো। আমি পরে সব বলছি তোমাকে, এখন যাও, আমি বাইরে গাড়িতে ওয়েট করছি, যাও যাও। জাবেদ সাহেব বাইরে এসে আহিরকে বলল, আহির, সব রেডি তো? জি বস, সব রেডি আছে। ছোটো ম্যাম বাইরে যাবে, এটা একদম গোপন রাখা হয়েছে। আর আপনার প্ল্যান অনুযায়ী সব কিছু করা কমপ্লিট। গুড। মিডিয়া কিভাবে এই কথা জানতে পারলো, কিছু জানতে পেরেছো? হ্যাঁ বস, ওই বিল্ডিংয়ে ম্যাম গেছিল, সেটা আগে থেকেই কিছু রিপোর্টার জানতো। আর এসব আগে থেকেই প্ল্যান করা ছিল, কিন্তু কে করেছে সেটা জানা যায়নি। ম্যাম যে বাসা থেকে সেদিন বের হবে সেটাও জানতো ওরা। আর সঠিক সময় বুঝে এটা মিডিয়াতে বলা হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, আমরা সব রিপোর্টারদের কাছ থেকে সব ডকুমেন্ট নিয়ে নিয়েছি। এখন ওনারা যদি আপনার বাসায় আসে তাহলে প্ল্যান অনুযায়ী সব কিছু করলেই ঝামেলা মিটে যাবে। আর ছোটো ম্যামের যে বাইরে থাকে এটা এদেরকে বিশ্বাস করাতে হবে। সেটা হয়ে যাবে, লামিয়া আসছে, তোমরা ঠিকমতো ওকে দিয়ে আসবে। কাকপক্ষিতেও যেন ঠিক না পায়। আমি এদিকে মিডিয়ার ব্যাপার দেখছি। লামিয়ার আম্মু লামিয়ার রুমে গিয়ে দেখলো মেয়ে ঘুমিয়ে আছে। কাছে যেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। লামিয়ার আম্মুর চোখেও পানি। লামিয়া হঠাৎ জেগে গেল মায়ের কান্নার শব্দে। মুখ মুছতে মুছতে উঠে লামিয়া জিজ্ঞাসা করলো, আম্মু কি হয়েছে, কান্না করছো কেন? না এমনি, তোকে ছাড়া একা থাকবো কি করে সেটাই ভাবছি। আম্মু, আমি কি এখনই বিয়ে করছি নাকি যে দূরে চলে যাচ্ছি? আচ্ছা, তোমরা আবার আমার বিয়ে ঠিক করে ফেলোনি তো? না রে পাগলি, তোকে লন্ডন যেতে হচ্ছে। কি ফাজলামি করছো তাই না? দেখো, আমি কিন্তু ফাজলামির মুডে নেই এখন। ফাজলামি না, 10টায় ফ্লাইট, তোর আব্বু বললো রেডি হ। দাঁড়াও দাঁড়াও, আমি কিছুই বুঝলাম না। কিভাবে, কি হঠাৎ কেন করছে আব্বু? আমি জানি না, যতটুকু বুঝতে পারছি তোর ব্যাপারটা হয়তো মিডিয়া পর্যন্ত পৌঁছে গেছে। হয়তো এই কারণে নিজের বিপদ তুই নিজেই ডেকে আনলি। এখন চিন্তা করে লাভ কি? জানিস যে তোর আব্বু নিজের সম্মান যতটা প্রায়োরিটি দেয়। মানে আমি কি এমন করলাম? আম্মু, আমি বাইরে যাব না, আমার একদম ভালো লাগবে না। আব্বুকে বোঝাও না প্লিজ। বোঝানোর পর্যন্ত হলে তোর আব্বু তোকে বাইরে পাঠাতো না। সিচুয়েশন এমন হয়ে গেছে যে অন্য কোনো পথ রাখিসনি, দ্রুত রেডি হ। আমি লোকজনকে বলছি তোর লাগেজ গুছিয়ে দিতে। আম্মু চলে গেল। লামিয়া বসে আছে, যেন চোখের পলশে সব স্বপ্নগুলো হারিয়ে যেতে শুরু করেছে। এমন আচমকা সিদ্ধান্তে সবকিছু যেন ওলটপালট হয়ে গেছে। লামিয়ার চোখ থেকে পানি গড়িয়ে নিচে পড়ে চলেছে। রাফির কথা মনে পড়ছে অনেক। বোকাটাকে এত ভালোবেসে ফেলেছি যে ভাবতেই বুকের ভিতর ভেঙে চুরে যাচ্ছে। কেবলই তো ভালোবাসা শুরু হতে যাচ্ছিল, আর এখনই এভাবে সব স্বপ্ন হারিয়ে যেতে বসেছে। এই কেমন নিয়তি, কেমন ভাগ্য আমার। পাশে ফোনটা হাতে নিয়ে চেক করলো। নাম্বারটা দিয়ে এসেছিলাম। গাদাটা হয়তো দেখেইনি এখনো। অনেক দেরি করে ফেললে রাফি তুমি। হয়তো তোমার সাথে আর দেখা হবে না, আর কথা হবে না। ভালোবাসা এভাবেই আমাকে একা ফেলে দিল। তুমি কি আমাকে ভালোবাসোনি? তোমার মনে কি আমার জন্য ভালোবাসা এক বিন্দুও জমা হয়নি? আমি কি একাই ভালোবাসলাম? প্রশ্নগুলো অজানাই থেকে গেল। তবে অর্জনার মাঝে ও এক তৃপ্তি আছে।
আশা আছে, হয়তো তুমি আমাকে ভালোবাসো। এই অজানা আশাটুকু নিয়েই তোমাকে ভালোবেসে যাব। তোমার অপেক্ষায় আমি আমার এ জীবনের শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো ভালোবাসার মোড়ে। রাফি, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো ভালোবাসার পরীক্ষা দেওয়া যাক, অপেক্ষায় নিজেকে তৈরি করা যাক, দেখা যাক নিয়তি কোন মোড়ে নিয়ে যায় আমাকে। লামিয়া ভেজা চোখেই বাথরুমে ঢুকে গেল। শাওয়ারটা ছেড়ে দিয়ে ভীষণ চিৎকারে ভেঙে পড়ল। মন খুলে যেন কান্নার আয়োজন চলছে আজ। রাফির এখনো ঘুম ভাঙেনি, এখনো ঘুমিয়ে আছে। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল রাফির। ফোনটা হাতে নিয়ে দেখলো বাসা থেকে ফোন করেছে। রাফি ফোনটা ধরলো। হ্যালো আম্মু। রাফি, এখনো ঘুমিয়ে আছিস? কতবার বলেছি সকাল সকাল ঘুম থেকে উঠবি। আম্মু উঠে গেছি। এত সকালে ফোন করলে যে? দেখলাম ছেলেটা উঠেছে কিনা। মা বাবার তো তাদের সন্তানকে নিয়ে যত চিন্তা, এখন তো বুঝবি না, যখন নিজে বাবা হবি তখন বুঝবি। হ্যাঁ আচ্ছা, তুমি না আসবা বললা? হ্যাঁ, তুই নাকি কই যাবি? আচ্ছা কালকে চলে আসো। কাল কেন? আজই আসি, কতদিন তোকে দেখি না। আচ্ছা আসো, আমি তোমাকে আনতে যাব তাহলে একটু পর। আচ্ছা ঠিক আছে। রাফি ফোনটা কেটে দিল। মায়ের ভালোবাসার আসলে তুলনা হয় না। পৃথিবীর সব একদিকে আর মায়ের ভালোবাসা একদিকে। মা ছাড়া জীবনটা কেমন শূন্য। রাফি উঠে ফ্রেশ হতে চলে গেল। রাফির আব্বু বলল, কি গো, যাচ্ছ তাহলে? হ্যাঁ, তোমাকে বললাম চলো, তুমি তো যাবে না। যাও ঘুরে এসো, ছেলেটাকে দেখে এসো। আমি তো সেদিনও গেলাম, তাছাড়া এখানে কাজও আছে। হ্যাঁ, ওই তো বলো সবসময়। আচ্ছা, আমি তোমার জন্য রান্না করে ফ্রিজে রেখে যাচ্ছি, সময় মতো খেয়ে নিও। আমি চলে আসবো দুদিন থেকে, বুঝলে? সমস্যা নেই, আমি রান্না কম জানি না, তুমি নিশ্চিত থাকো। কত পারো আমার জানা আছে। আচ্ছা যাও, জলদি করো। এদিকে রিধি রাতে কান্না করতে করতে ঘুমিয়ে গেছিল, এখনো ওঠেনি। রিধির আম্মু মেয়েকে ডাকতে এসে দেখলো ঘুমিয়ে আছে। কাছে এসে পাশে বসে মেয়ের দিকে তাকালো। চোখের নিচে পানির দাগগুলো শুকিয়ে আছে এখনো। বোঝাই যাচ্ছে কান্না করেছে মেয়েটা অনেক। রাফি কি রাতে কিছু বলেনি? রিধি তাহলে কান্না করছে কেন? রাফি কি ওকে মেনে নেয়নি? না না, মেয়েটা আমার অনেক ভালোবাসে ওকে। বুঝতে পারছি না কি হয়েছে। রিধির আম্মু মন খারাপ করে বাইরে চলে আসলো। লামিয়া রেডি হয়ে গেছে। সাদিয়া রুমে বসে আছে লামিয়ার পাশে। সব লাগেজ রেডি করে গাড়িতে রাখা শেষ। সাদিয়া বলল, কিরে, মন খারাপ এখনো? এটাই স্বাভাবিক। মন খারাপ করিস না, তোর ভালোর জন্যই পাঠাচ্ছে তোকে। আর তুই তো সারা জীবন থাকবি না, কটা বছর মাত্র। কয়েক মুহূর্তের ব্যবধানে জীবনটা পাল্টে যায়, পরিস্থিতি সহ মনও বদলে যায়। আর এতগুলো দিন এভাবে কাটাতে হবে, আমার ভালোবাসার কি হবে আপু? পাগলি বোন আমার, ভালোবাসা সত্যি হলে দূরত্ব বাধা মানে না, অপেক্ষা হলেও ঠিক একদিন পূর্ণতা পায়। আপু একটা কথা রাখবে আমার? এভাবে বলছিস কেন, বল কি কথা। এই নাম্বারটা তোমার কাছে রেখে দাও, হয়তো কোনো দিন এই নাম্বারে কল দিতে পারে। আজ না হয় কাল, যদি কখনো দেয় তাহলে বলো যে আমি ফিরে আসব। ওকে আমি অনেক ভালোবাসি, আমি ঠিক ওর কাছে ফিরে আসবো একদিন। প্লিজ আপু, আমার এই কথাটা রাখবে বলো। সাদিয়া অবাক হয়ে রইল। ভালোবাসাটা অদ্ভুত। ছোট বোন আমার, কিন্তু ভালোবাসার খেলায় আমার থেকেও এগিয়ে। ওর কষ্টটা যেন আমি বুঝতে পারছি। সাদিয়া মলিন হেসে বলল, চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ধন্যবাদ আপু। চল, সময় নেই। চলো। নিচে এসে দেখলো আম্মু দাঁড়িয়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চলেছে। লামিয়া কাছে আসতেই ওকে জড়িয়ে ধরলো। লামিয়াও কান্না করছে। আম্মু বলল, ওখানে যে লক্ষ্মী মেয়ের মতন থাকবি, আমাকে টাইম টু টাইম কল করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মু, এত ভেঙে পড়ছো কেন? মায়ের আনা স্ট্রং হয়। পাগলি মেয়ে আমার, নিজের যত্ন নিবি, ঠিক আছে? আচ্ছা আসি, ভালো থেকো। লামিয়া বেরিয়ে গেল। গাড়িতে চড়ে বসলো। পিছনে সবাই দাঁড়িয়ে আছে। গাড়ি চলছে। লামিয়া একবার পিছন ঘুরে তাকালো। গাড়ি দ্রুত গতিতে চলছে। লামিয়া চোখ বুজে নিল। রাফির কথা আবার মনে পড়ল। রাফি, অনেক দূরে যাচ্ছি, আমাকে মনে রেখো। আমি শত দূরত্ব পার করে ফিরে আসব। আমার অপেক্ষায় থেকো, আমি ঠিক ফিরে আসব। লামিয়া এয়ারপোর্ট পৌঁছে গেল। গাড়ি থেকে নামতেই সামনে আব্বুকে দেখতে পেল। জাভেদ সাহেব এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল,
আব্বুর উপর রাগ করেছিস তাই না? না। বুঝতে পারি রে মা। কি করব বল, তোর ছেলে মানুষের জন্য আজ এসব হলো। আমারও তো কষ্ট হচ্ছে তোরে দূরে রাখতে, কিন্তু চিন্তা করিস না, সময় দেখতে দেখতে কেটে যাবে, তারপর তো ফিরে আসবি। আর আমার মা মনটাকে স্ট্রং হতে হবে তো। আমার এত বড় ব্যবসা, এত ইন্ডাস্ট্রি, এগুলো দেখতে হবে তো, তার জন্য প্রস্তুত হতে হবে তো, নিজেকে বদলাতে হবে। ওকে? হুম। আচ্ছা চলো, সময় হয়ে গেছে। রাফি ভার্সিটি চলে এসেছে একটু আগেই, একটা ক্লাস করে মাকে আনতে হবে, তাই আগেই এসেছে। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। রাফি ক্লাসটা শেষ করে সোজা বাইরে চলে আসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা বেজে গেছে। দ্রুত বাস স্ট্যান্ডের দিকে রওনা দিল রাফি। এদিকে রিধি নাস্তা করছে, খেতে ইচ্ছে করছে না তেমন। রাতের কথাগুলি মাথায় যেন গেঁথে গেছে। রিধি আনমনা হয়ে খাবারগুলো নেড়ে যাচ্ছে শুধু। এটা দেখে রিধির আম্মু বলল, কি রে, খাচ্ছিস না যে? ভালো লাগে না আম্মু। রাফিকে বলিসনি? হ্যাঁ বলেছি। কি বললো? কি বলবে আম্মু? আমি যে অবস্থানে আছি উনিও সেই অবস্থানেই আছে। সবাই কেমন থমকে গেছে কোনো এক অজানা পথে। সামনেও যেতে পারছি না, পেছনেও আসতে পারছি না। এক কেমন দোটানা আম্মু। হৃদ, নিজেকে স্ট্রং করো, মন দিয়ে চেষ্টা করো। ভালোবাসায় ভেঙে পড়তে নেই। আমি জানি রাফি ঠিক তোমাকে ভালোবাসবে। জানি না আম্মু, জানি না কোথায় এর এতে, তবে না পাওয়ার এই অনুভূতি ভীষণ মারাত্মক, সত্যি খুব কঠিন। আমি জানি, ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। সামনে তোমার পরীক্ষা, এসব ভেবে পরীক্ষা খারাপ করো না, পরীক্ষাটা ভালোভাবে দাও। চেষ্টা করছি তো। এদিকে রাফিও এতক্ষণে পৌঁছে গেছে। বাস স্ট্যান্ডে নামতেই দেখলো আম্মু দাঁড়িয়ে আছে। দৌড়ে কাছে চলে আসলো রাফি, এসে আম্মুকে জড়িয়ে ধরলো। আম্মু কেমন আছো? ভালো। তুই শুকিয়ে গেছিস কেন? মা, তোমার কাছে তো আমি সবসময় শুকিয়ে থাকি। চলো আগে বাসায় চলো। হ্যাঁ চল। দুজনে রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হলো। একটু পর রাফি বাসায় চলে আসলো। বাসায় আসার সময় আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল রাফিদের। রাফি আঙ্কেলকে দেখে ভয় পেয়ে গেল। আঙ্কেল আবার ওইসব বিষয়ে কথা না বলে ফেলে, তাহলে আমি ফেঁসে যাব। রাফি ওনাকে সালাম দিল। রাফি বলল, আঙ্কেল, আমার আম্মু মাত্র এসেছে। ও আচ্ছা, কেমন আছেন আপনারা? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো, আল্লাহ রেখেছে। রাফির আব্বুই আসতো মাঝে মাঝে, আপনাকে প্রথম দেখলাম। আগে রাফি মাঝে মাঝে বাসায় যেত, তাই আসা হতো না। ইদানিং তো যায় না, যায় কম, তাই চলে আসলাম। বেশ ভালো করেছেন। তাছাড়া মায়ের মন না দেখে থাকতে পারে নাকি? ও আচ্ছা, আর একটা কথা। আঙ্কেল নিচে কে যেন ওয়েট করছে, আপনাকে জলদি যেতে বলল, পরে কথা হবে, আপনার দেরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি আসি। যান, আপনারা ভেতরে যান। রাফি আমাদের বাসায় এসো এক সময়, সেদিন তো আর এলে না। এবার সবাইকে সাথে নিয়ে এসো, কেমন? জি আঙ্কেল। রাফি আম্মুকে নিয়ে দ্রুত চলে আসলো। আর একটু হলেই গেছিলাম। লামিয়ার কথাই বলতে যাচ্ছিল মনে হয়। ভাগ্য ভালো কোনো রকমে বেঁচে গেছি। ভেতরে এসে আম্মুকে পাশের রুমটায় নিয়ে গেল। বলল, আম্মু এখানে থাকবে তুমি, আমি পাশেরটাই আছি। বাবা, রুমটা এত গোছালো যে? তাই তো, এতটাও গোছালো ছিল না। তার মানে লামিয়া রুমটা এভাবে গুছিয়েছে। কিরে, কি বিড়বিড় করছিস? না না, কিছু না, তোমার ছেলে তো সব কিছুতে পারফেক্ট। হ্যাঁ তা ঠিক, বাইরে থেকে থেকে এখন একটু গোছালো হয়েছিস। আম্মা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের দিকটা দেখে আসি। আমি আসছি তো, তোকে এখন ওসব করতে হবে না। আম্মু তোমার ছেলে রান্নাটাও এখন জমিয়ে করতে পারে। আজকে দেখবে তোমার ছেলের হাতের রান্না। দেখি, ব্যাগটাই টেবিলের ওপর রাখলাম, তুমি ফ্রেশ হয়ে নাও, যাও যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। পাগল ছেলে একটা। ব্যাগটা রেখে চলে আসতে যাবে অমনি টেবিলের উপর একটা কাগজ চোখে পড়ল রাফির। কি ভেবে যেন কাগজটা তুললো, দেখলো এখানে একটা নাম্বার রাখা আছে। নাম্বার? কার নাম্বার এটা? নিচে কিছু লেখাও আছে। লেখাটা হলো রাফি। হঠাৎ সব কিছু ঘটে গেল, বুঝতে পারিনি, ভেবে এক্ষুনি চলে যেতে হবে। তবে সত্যি বলতে তোমাকে অনেক মিস করব। নাম্বারটা রেখে গেলাম, এটা আমার নাম্বার।
কখনো এই রুমে আসলে দেখতে পাবে। অপেক্ষায় রইলাম তোমার ফোনের। দেরি করো না প্লিজ। লেখাটা পড়ে রাফির মনে অজানা একটা আনন্দ কাজ করতে শুরু করেছে। তাহলে লামিয়াও কি আমাকে আমাকে ভালোবাসে? আমি লামিয়াকে নিয়ে যেমনটা ফিল করি, লামিয়াও কি তেমনটাই ফিল করে? কথার ইঙ্গিতে তাই মনে হচ্ছে। আমার ভালোবাসা তাহলে লামিয়া বুঝতে পেরেছে। আমিই গাধা একটা, লামিয়াকে বুঝতে পারিনি। ব্যাস, নাম্বারটা পেয়ে গেলাম, রাতে কল করব। এখন আম্মু আছে। মনের মাঝে ঢোল বাজতে শুরু করেছে। ভালোবাসার প্রকাশ কত আনন্দের। আজকে তো আমার খুশির দিন। রাফি নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেল। লামিয়া এদিকে সবাইকে ছেড়ে চলেছে। প্লেনে বসে আছে লামিয়া। বাইরের দিকে তাকালে শুধু ধুধু মেঘের কণা কেমন শূন্যে ভেসে আছে। মেঘেরা যেন উকি মেরে দেখছে আমায়। হয়তো ওরাও ভালোবাসা বোঝে। লামিয়া বাইরের দিকে আনমনে তাকিয়ে আছে। রাফির কথা খুব মনে পড়ছে। ভালোবাসা এভাবে এলো আবার এভাবে দূরে চলে গেল, ভাবতেই কেমন লাগছে। এই দুদিনে জীবনের মানেটাই পাল্টে গেছে। সব কিছু নিয়মের বিপরীতে চলে গেছে। বাস্তবতা বুঝতে শিখেছি। ভালোবাসায় দগ্ধ হওয়ার এ পীড়া নিজেকে যেন কঠিন করে তুলেছে। এমন কেন ভালোবাসা? এমন কেন এই অনুভূতি? হয়তো এমনই। জাভেদ সাহেব এতক্ষণে অফিস চলে এসেছে। এদিকে মিডিয়া লামিয়াদের বাসায় চলে এসেছে কিছুক্ষণ আগেই। মিডিয়া আসলে কি করতে হবে আগেই সব কিছু জাভেদ সাহেব বলে দিয়েছিল। সেভাবেই সবাই করছে। মিডিয়ার একজন বলল, ম্যাডাম, আপনার ছোট মেয়ে নাকি বাইরে রাত কাটিয়েছে, তা কোনো ছেলের সাথে। এটা কি সত্যি? দেখুন, এসব ভুয়া খবর শুধুমাত্র আমাদের ঝামেলা ফেলানোর জন্যই ছড়ানো হয়েছে। আমার মেয়ে এমনটা কখনো করতে পারে না। আচ্ছা, তাহলে আমরা কি ভুল তথ্য পেয়েছি? অবশ্যই আপনারা ভুল তথ্য পেয়েছেন। জাভেদ সাহেবকে দেখে সবাই ওনার সামনে এসে ভিড় করে দাঁড়িয়ে গেল। জাভেদ সাহেব বলল, দেখুন, আমি একজন নামকরা বিজনেসম্যান। আমার বিপক্ষে অনেক লোক আছে। এরা সবাই চাইবে আমাকে দুনিয়ার সামনে ছোট করা, আমার ব্যবসা ক্ষতি করা। আচ্ছা, আমরা তাহলে আপনার ছোট মেয়ের কাছ থেকে শুনতে চাই। প্লিজ ওনাকে ডাকুন। হাসালেন। দেখুন, যারা এসব তথ্য আপনাদের দিয়েছে তারা হয়তো জানে না যে আমার ছোট মামুনি দেশে নেই। মানে কোথায় গেছে? আসলে লামিয়া অনেক আগেই পড়ালেখার জন্য বাইরে গেছে। দেশে ফিরতেও দেরি আছে। এখন আপনারাই বলুন, যে দেশের বাইরে আছে সে কি করে এখানে বাইরের অন্য ছেলের সাথে রাত কাটাতে পারে? ওহ সরি মিস জাভেদ, উই আর রিয়েলি সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। নো নো, দ্যাটস ওকে। এটা আপনার কাজ। এখানে আপনাদের কোনো দোষ নেই। থ্যাঙ্কস আমাদের সাথে নর্মাল হওয়ার জন্য। ইটস ওকে। আস্তে আস্তে সাই চলে গেল। জাভেদ সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন। আস্তে আস্তে সবাই চলে গেল। জাভেদ সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন। বাসার সবাই যেন বাঁচলো। জাভেদ সাহেব সোফায় বসে মায়ায় হাত রেখে বলল, এবারের মতো বেঁচে গেছি। সাদিয়ার মা, এক গ্লাস পানি আনো তো। আশা করি তাই যেন হয়। হ্যাঁ আব্বু, আনছি। লামিয়ার আম্মু এসে বলল, কিছু মিটে গেছে, এখন টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। মেয়েটা ওখানে কিভাবে কি করবে? চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওখানে আমার লোক আছে। লামিয়াকে সবসময় দেখে রাখবে, টেনশন করো না। সেই টেনশন চলে আসে। যাকে না দেখে আমার দিন কাটে না, সে এখন নেই। বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এভাবেই মানিয়ে নাও, এছাড়া কিছুই করার নেই। এছাড়া কোনো পথও খোলা ছিল না। এটা না করলে আজকে এতক্ষণে দুনিয়ার সামনে আমার মান সম্মান নিয়ে খেলা চলতো। ভেবে দেখেছো কি অবস্থা হতো তখন? কোথাও মুখ দেখাতে পারতে তুমি? মেয়েটা ছেলে মানুষের জন্য কি ঘটে গেল? টেনশন করো না, আমার এত বড় বিজনেস কে দেখবে? 2 মেয়ে আমাদের। সাদিয়াকে কত বলেছি আমার জায়গা বাসার জন্য, সে তো এসবের ভেতর নেই। পড়ালেখা শেষ করে বিয়ে করে বসলো। তার নাকি সংসার করতে ভালো লাগে। শেষ আশা তো লামিয়াই। হ্যাঁ আব্বু, ঠিক বলেছো। আমার এসব বিজনেসের ঝামেলা ভালো লাগে না। আমার ছোট বোন আছে তো, সব সামলে নেবে। আর আমার শ্বশুরবাড়ির যা আছে তা দেখেই তো সময় নেই। রাফি নিচে এসে কিচেনের সব কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবেই দিনটা কেটে গেল। আজকে আম্মু আসার কারণে রাফি পড়াতেও যায়নি। সারাদিন মায়ের সাথে গল্প করেই কাটিয়ে দিয়েছে রাফি। রাতে রাফি টেবিলে সব খাবার সাজিয়ে রেখে আম্মুকে ডাকতে থাকলো।